শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে, তবে এর আগে জুলাই সনদ বাস্তবায়ন চাই জামায়াত ইসলামী। পাশাপাশি নভেম্বরে গণভোট না দিলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন দলটির নেতারাও। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হচ্ছে ফেসিবাদ শক্তি তত শক্তিশালী হচ্ছে। যারা দেশের নৈরাজ্য দেখতে চায় তারাই নির্বাচন পেছানোর কথা বলছে। এদিকে সরকারের পক্ষ থেকে কড়া ভাষায় বলা হচ্ছে, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, এর নড়চড় হবে না। নির্বাচন বানচালে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র কঠোরভাবে ঠেকানো হবে। রাজনৈতিক দলগুলো ও সরকারের পাল্টাপাল্টি বক্তব্যের কারণে ফেব্রুয়ারিতেই কি আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, এমন প্রশ্ন এখন জনগণের মনে। তাই দর্শক, আমরা আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি, ফেব্রুয়ারিতে কি নির্বাচন হচ্ছে। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শাহ ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইফতেখার তারিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন খান মোহাম্মদ মুরসালিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক, এনসিপি। মুরসালিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। দর্শক, আমরা বলছিলাম যে আজকে যে বিষয়টি, সেই বিষয়টা হচ্ছে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন নিয়ে আশা আকাঙ্ক্ষা নিয়ে সবাই জনগণ বসে আছে, কিন্তু আজকের দিনে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য, সরকারের বক্তব্য সব মিলিয়ে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হচ্ছে কিনা সেই বিষয়টা নিয়ে আসলে জনগণের মধ্যে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি একটু এই বিষয়টি একটু জানতে চাই। আজকে যিনি অতিথি আছেন, শাহ ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। জনাব তারিক, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এবং সেই সাথে মেয়া মোহাম্মদ গোলাম পরওয়ার, তিনিও বলেছেন নভেম্বরে গণভোট না দিলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন দলটির নেতারা। আমার প্রশ্ন হলো, যেহেতু জামায়াতের সাথে আপনাদের নির্বাচন একটা সমঝোতা জোট আছে, সেই হিসেবে আমরা মনে করি জামায়াতের বক্তব্যই আপনাদের বক্তব্য, সেই কারণে প্রশ্ন করা যে নির্বাচন কি আসলে আপনারা করতে দেবেন না, বা নির্বাচন হলে অংশ নেবেন না, নাকি নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে কোনো সংশয় আছে আপনাদের? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক হিসেবে যিনি রয়েছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের দেখছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। প্রথমেই আমি তীব্র প্রতিবাদ জানিয়ে রাখছি যে জামাতের বক্তব্য আমাদের বক্তব্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলামীর মধ্যে কোনো প্রকার জোট গঠিত হয়নি, নির্বাচনী সমঝোতা আছে, গঠিত হওয়ার সম্ভাবনাও নেই। যেটা হতে পারে, আমরা কিছু ইস্যু রেজ করেছি জাতির প্রয়োজনে। জামাত সহ আরও বেশ কিছু দল সেই ইস্যুগুলির সাথে একাত্মতা পোষণ করেছেন। তারাও ইস্যুগুলো কি? সেই ইস্যুগুলি হচ্ছে যে নির্বাচন পদ্ধতি। আজকেও আপনাদের সংবাদ সম্মেলন হয়েছে, সেখানেও আপনাদের নেতারা ছিলেন, জামায়াতের সাথে ছিলেন। তাছাড়া বেশ কয়েকটা বিষয়ে আমাদের সাথে যেহেতু একই মত আমরা পোষণ করছি, আমরা চিন্তা করছি যে রাজপথে আন্দোলন আমরা আমাদের ব্যানারে আমরা করছি, তাদের ব্যানারে তারা করছেন। একটা আপনি যেটাকে বললেন নির্বাচনী সমঝোতা, এটা হতেও পারে, আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। কিন্তু তার মানে এই নয় জামাত আজকে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আমাদের বক্তব্য। আমি জামাতের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন এটার উত্তর জামাত নেতৃবৃন্দ ভালো বলতে পারবেন। তবে আমি কয়েকটা বিষয় বলতে চাই। আপনার কি আজকেই মনে হলো যে মানুষের মধ্যে সংশয় সন্দেহ দেখা দিয়েছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি হবে না? এটা তো অবশ্যই দেখা দিতেও পারে না, কিন্তু আজকের বক্তব্যগুলোতে এটা কিন্তু দীর্ঘদিন যাবত জনগণের মধ্যে একই প্রশ্ন তারা করে যাচ্ছেন যে ফেব্রুয়ারিতে কি আসলেই নির্বাচন হবে? কারণ নির্বাচন যারা করবেন, সেই নির্বাচন কমিশন এবং সরকার নির্বাচনের পরিবেশ কি তৈরি করতে পেরেছে? এটা তো খুবই একেবারে সঙ্গত প্রশ্ন। এখনো পর্যন্ত মারামারি হানাহানি চলছে এবং এটা অবাধে চলছে। চুরি ডাকাতি ছিনতাই অবাধে চলছে। এগুলি নিয়ন্ত্রণ করার কোনো সক্ষমতা এখন পর্যন্ত যে সরকার দেখাতে পারে নাই। এরকম 300 আসনের নির্বাচন যেটা হবে অত্যন্ত উত্তাপ মুখর আমরা মনে করছি, এবং বিভিন্ন রাজনৈতিক দলের পেশি শক্তি এবং কালো টাকার শক্তির অপব্যবহার নির্বাচনে হবে বলে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। সেই জায়গায় সরকার এখনো পর্যন্ত কোনো দৃষ্টিগ্রাহ্য কোনো কিছু করতে পেরেছে বলে আমাদের মনে হয় না। তার মানে কি একটা সম্পূর্ক প্রশ্ন হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন না করার ব্যাপারে আপনাদের কোনো দাবি ছিল কিনা? না, তার মানে কি এই যে আমরা নির্বাচন পিছিয়ে যাক এটা চাই, অথবা নির্বাচন না হোক এটা চাই? একেবারেই না। আমরা চাই যে
আমরা নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার মতামত, তার ক্ষমতার প্রতিফলন ঘটাক, এটা আমরা চাই। কিন্তু সেটা যেন তেন প্রকারে না হয়, সেটা যেন মানে লোক দেখানো না হয়, এটা হচ্ছে আমাদের চাওয়া। এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতা বহুবার বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বারবারই বলছেন। কেন বলছেন এই প্রশ্ন একটা এনসিপির মতো একটি দলের শীর্ষস্থানীয় ব্যক্তি এটা কেন বলছেন? আমরা তো কখনো বলি নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে না। কিন্তু আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি যে ইলেকশনের আগে গণভোট যদি না হয়, যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই বিষয়ের জুলাই সনদের স্বীকৃতি আইনগত ভিত্তি যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা আসলে কি পেলাম? এত রক্তপাত, এত মানুষের আত্মদান, এত মানুষের পঙ্গুত্ব বরণ, এই সব কি একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য? তা তো নয়। আমরা একটা রাজনীতির একটা গুণগত পরিবর্তন চাই। সেই গুণগত পরিবর্তনের কতটুকু আমরা অর্জন করতে পারলাম, এই প্রশ্ন তো করার অধিকার আমাদের আছে। আমার মনে একটু যাবো ওনার কাছে, তার আগে প্রশ্নটা বলছি এই জন্য যে যদি নির্বাচন গণভোট ছাড়া নির্বাচন যদি হয়, তাহলে আপনাদের অবস্থান কি হবে? যদি গণভোট ছাড়া নির্বাচন হয়, আমরা রাজনীতির আগামী দিনের চিত্র আজকে বলতে পারবো না, কারণ রাজনীতি প্রতি মুহূর্তে রং বদলায়। তবে এটা এই রং বদলানোর মেইন স্টেক হোল্ডার কারা? রাজনীতিবিদ নাকি সরকার? সরকাররাও তো এখন রাজনীতিবিদ, কারণ হচ্ছে যে তারাও তো রাজনীতির, তারা তো রাজনীতি করে, তারা তো জাস্ট সাময়িক সরকারের দায়িত্বে যেহেতু আছেন, রাষ্ট্রের দায়িত্বে আছেন, অতএব রাজনীতি যেহেতু ওনারা পরিচালনা করেন, ওনাদের রাজনীতিবিদ না বললে কাদেরকে বলবো? এবং বিভিন্ন রাজনীতির দোলাচলে যে তারা মানে রং বদলান, এটা তো আমরা দেখতে পাচ্ছি। আপনার কি মনে পড়ে না সেই সময়ের কথা যে লন্ডনে বৈঠকের পরে পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা যেই দাবি নিয়ে আন্দোলন করছেন, পিআর পদ্ধতি, সেটা কমিশনে ছিল না, কিন্তু পরবর্তীতে আপনারা সেই নিম্নকক্ষে পিআর নিয়ে চলে এসেছেন। আসবো আপনার কাছে, একটু যেতে চাই খান মোহাম্মদ মুরসালিনের কাছে। খান মোহাম্মদ মুরসালিন, নিশ্চয়ই আপনি শুনেছেন বিএনপির, দুঃখিত জামায়াত ইসলামের যে দুইজন বিশেষ করে একদম টপ লেভেলের নেতা, তারা যে কথাগুলো বলেছেন, এবং আপনাদেরও পক্ষ থেকে একটি গণভোটের কথাও আপনারাও চান, কিন্তু সেই গণভোটটা আগে পরে হলে আপনাদের কোনো সমস্যা নেই, এরকম একটা বক্তব্য আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি সে কথা বলেছেন। আসলে আমার প্রশ্ন হলো, এই যে গণভোটের তারিখ ঘোষণা না হলে নভেম্বরে এই যে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে, এই আশঙ্কা আপনারাও করেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধেয় সহালোচক দর্শকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে আমি একটু ভাইয়ের সাথে সহমত পোষণ করে আমি কিছু বিষয় যোগ করতে চাই। সেটা হচ্ছে যে নির্বাচনী আমেজটা একটু খেয়াল করে দেখলে, যেহেতু আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা দল, সেহেতু আমাকে তো জনগণের কথা বলতেই হবে। এটা সব রাজনৈতিক দলই বলে, আমাকে আরো বিশেষভাবে বলতে হবে। কোন কথাটা বলতে? হ্যাঁ, কোন পার্সপেক্টিভ থেকে, সেটাই আমি বলছি। সেটা হচ্ছে যে নির্বাচনী আমেজটা কিংবা নির্বাচন কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, যে পোলারাইজেশনগুলো, এগুলো শুধুমাত্র আপনি খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যেই হচ্ছে। কিন্তু রাজনীতির বাইরে যে নির্দলীয় যে মানুষেরা আছেন, যারা নাকি কোনো দল করেন না, তারা ছাপোষা মানুষ, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, চায়ের দোকানগুলোতে আপনারা যান, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনি কি নিশ্চিত কোনো আলাপ কি তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে? আসলে এটা কিন্তু নির্বাচন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে না। না, নির্বাচন নিয়ে আলাপ যেটা হচ্ছে আসলে কি হবে, এত রক্তপাতের মধ্য দিয়ে, এত রক্তপাতের মধ্য দিয়ে আসলে কোন দিকে যাচ্ছে? জামায়াতে 300 আসনে তারা একাধারে গণসংযোগ করছে, বিএনপির লোকেরা তারা নির্বাচনী সংযোগ করে যাচ্ছে। আমি এই বিষয়টাই আগেই ক্লিয়ার করে নিয়েছি যে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। নির্বাচন নিয়ে তাদের সকল চিন্তা ধ্যান ধারণা নির্বাচন কেন্দ্রিক, কিন্তু যেই নির্বাচনটা জনগণের প্রত্যক্ষ ভোটে আয়োজিত হবে, অনুষ্ঠিত হবে, সেই যেই জনগণ আসলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে, তারা কি মনে করছে সেই বিষয়ে কি আসলে বাংলাদেশের মিডিয়া বলেন, রাজনৈতিক ইয়েতে বলেন, কিংবা ব্যবসায়ী মহলে বলেন, কিংবা বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যারা পলিসি মেকার আছে তাদের জায়গায় বলেন, তো জনগণ কি মনে করছে, হ্যাঁ, সেই বিষয়ে কি আসলে কোনো আলাপ আছে? তো এইদিকে এই বিষয়গুলো তো অন্তর্বর্তীকালীন সরকারকে ক্লিয়ার করতে হবে। কেন ক্লিয়ার করতে হবে আমি বলি, এই আলাপগুলো অনেকে করে না, কিন্তু আজকে আমাকে এখানে বলে যেতে হবে। সেটা হচ্ছে যে ধরেন জুলাই গণঅভ্যুত্থানে জাতিসংঘের রিপোর্টটাও যদি আমরা আমলে নেই, তাহলে প্রায় 1400 শহীদ।
1400 শহীদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছেন শ্রমিকরা, তাই নয় কি? আচ্ছা, তাহলে শ্রম সংস্কার কমিশনটা যে হলো এবং তারা যে একটা প্রতিবেদন দিল, এই প্রতিবেদনটা কি ঐকমত্য কমিশন আলোচিত হয়েছে? হয়নি। যেই নারীরা আন্দোলনের মাঠে না নামলে আসলে আন্দোলনটাই আলোর মুখ দেখতো, গণপ্রধান আলোর মুখ দেখতো কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আজকে সেই নারীরা কোথায়? এখানে একটা নারী সংস্কার কমিশন গঠিত হয়েছিল। হ্যাঁ, এই বিষয়টা ডিবেট হতে পারে যে কোন বিষয়টা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের মূল্যবোধের সাথে যায়, কোনটা যায় না, সেটা আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক হতে পারে, কিন্তু আলোচনাই তো হয়েছে। ইভেন কি আমি বলি, ইভেন কি গণমাধ্যম যে সংস্কার কমিশন সেটা নিয়ে আলাপ হয় না, নির্বাচন সংস্কার কমিশন যেটা হয়েছিল সেটা নিয়ে কোনো আলাপ হয় না। শুধু তাই নয়, প্রধান নির্বাচন কমিশনার বলে দিয়েছেন যে নির্বাচন সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে সেটা তাদের পক্ষে আমলে নেওয়া সম্ভব নয়। তাহলে তিনি কিসের ভিত্তিতে আমাদেরকে একটি নির্বাচন প্রস্তাব দিচ্ছেন? এগুলো তো ভ্যালিড কোশ্চেন। এবং এটা হচ্ছে যে নাগরিকদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে বেস করে স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে। স্বাস্থ্য সংস্কার কমিশনের আলাপ ঐকমত্য কমিশনে আলোচনাই হয় নাই, তাদেরকে একদম লিস্টে আসে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে যে এই যে গণভুত্থানটা যে হলো, এটার অরিজিনটা কি? সেটা হচ্ছে নন পার্টিজান মুভমেন্ট। বাংলাদেশে 50 বছর আমরা কি দেখেছি যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে একটি আন্দোলন হয়, নয় সরকার পরে, অথবা একটি নির্বাচন হয়, অথবা কোনো গণ আন্দোলন হয়। বাংলাদেশে এই প্রথম কোনো দলের ব্যানারে এই গণভুত্থানটি হয়নি। তার মানে সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণে হয়েছে। অথচ দেখেন, এই সাধারণ মানুষের সিভিল রাইটসের যে বিষয়গুলো, সেই কমিশনের আলাপগুলো বাদ রেখে আপনারা মাসের পর মাস এই ঐকমত্য কমিশন কি আলাপ আলোচনা করলো? কতদিন ক্ষমতায় থাকবে, টার্মটা কতটুকু হবে, একজন প্রধানমন্ত্রী কতবার থাকতে পারবেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমি 1 মিনিটে শেষ করে দিব। সেটা হচ্ছে এই বিষয়গুলোর মধ্যে দিয়ে মূলত কি হলো। এখন আমি মূল পয়েন্টে আসি। এই বিষয়গুলো সর্ট আউট না করার ফলে যেটা হবে, যে আশঙ্কাটা আমরা করছি, এই যে ভাই শ্রদ্ধেয় বড় ভাই যে উল্লেখ করলেন যে নির্বাচনটা আসলে নাও হতে পারে, হ্যাঁ, কিংবা পেছাতে পারে, কোন প্রেক্ষাপটে? সেই প্রেক্ষাপটটা এখন বলি যে যখনই আপনি গণবিচ্ছিন্ন হবেন, যে ওনারা বলছেন পেছাতে পারে, কিন্তু আপনারা কি মনে করেন? এই যে এখন এই উত্তরটা দিচ্ছি আমি, যে যখন কোনো সরকার কিংবা কোনো রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয়, তখন তারা বিভিন্ন সংকটের মধ্যে পড়ে। আপনি অনেক আয়োজন করলেন, অনেক নির্বাচন করলেন, কিন্তু সেখানে মানুষের কোনো পার্টিসিপেশন নাই। এটা কি আপনি সাস্টেনেবল করতে পারবেন কিনা? পারবেন না। তো তার মানে হচ্ছে যে আজকে শহীদ আনাসের বাবার কাছে, শহীদ আনাসের বাবার জায়গায় যদি আপনি দাঁড়ান, তাহলে তার ছেলের যে শহীদি মর্যাদা, তার ছেলের খুনের যে বিচার, সেটার চাইতে তো নির্বাচন বড় না। আপনি যদি রিয়া গোপের বাবার এতে দাঁড়ান, জায়গায় দাঁড়ান, অথবা যেই আতিকের জায়গায় দাঁড়ান, যে ছেলেটা হাত হারিয়েছে তার জায়গায় দাঁড়ান, তো ধরেন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে যে মামলাগুলো হয়েছে, এর কোনো অগ্রগতি আছে? নাই। তাহলে যেই ছেলেটা দেখতেছে যে আমি আজকে চাকরির জন্য অ্যাপ্লাই করছি, এই চাকরিটা পেতে হলে আমাকে একই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাহলে সংস্কারটা, এই বিষয়গুলো যদি এই ফেব্রুয়ারির মধ্যে যদি দৃশ্যমান ভাবে সর্ট আউট করতে না পারে, তাহলে তো জনগণকে সম্পৃক্ত করতে পারবে না এই প্রসেসের মধ্যে দিয়ে। যখনই জনগণকে সম্পৃক্ত করতে পারবে না, ওই সময় ষড়যন্ত্রকারীরা এখানে সুযোগটা নেবে। আপনি কি তাই মানে এনসিপি কি তাই মনে করে কিনা যে আপনি যে দাবিগুলো কথাগুলো বলছেন, এই দাবিগুলো জানার পর বা দাবিগুলোকে স্ট্রংলি বা না জানানোর পরেও আপনার দেখা গেল আপনার নির্বাচন ট্রেনে তো উঠছেন, আপনার প্রতীকের জন্য লড়াই করছেন, আপনার বিভিন্ন জায়গায় সংযোগ করছেন, কিন্তু সেই জায়গাগুলো তো ঠিকই করছেন, কিন্তু কেন এই দাবিগুলো? এই জায়গায় একটা বিষয় আমি 1 মিনিটে একটু ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যে গণভুত্থানের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলোকে সমাধানের মধ্য দিয়েই আমরা নির্বাচনী ট্রেনে যেতে চাই। কারণ কি? কারণ হচ্ছে যে নির্বাচন ট্রেনে উঠেন নাই। না, গণতান্ত্রিক উত্তরণের মানে দেশকে স্ট্যাবিলাইজ করার জন্য, স্থিতিশীল করার জন্য, গণতান্ত্রিক অগ্রযাত্রায় যাওয়ার জন্য অবশ্যই নির্বাচনের প্রয়োজন। কিন্তু আমাদের আলাপটা হচ্ছে যে এই যে সংকটগুলো আছে, এই দৃশ্যমান যে প্রশ্নগুলো আছে, এগুলোর সঠিক জবাব জনগণকে যদি আপনি কনভিন্স করতে না পারেন, তাহলে আপনি যদি নির্বাচনে জানো, সেটা ফলপ্রসূ হবে না। এটা না করে যদি নির্বাচনে যায়, এনসিপির অবস্থান কি? এটা তো ভাইয়ের কথার সাথে সুর দিয়েই বলি যে রাজনৈতিক পরিস্থিতি তো সবসময় বদলাচ্ছে, প্রতি মুহূর্তে বদলাচ্ছে। তো ওই সময় আমাদের বেস্ট যে ডিসিশনটা হবে, আমরা সেই সিদ্ধান্তটাই নিব। জি, ধন্যবাদ জনাব শাহ ইফতেখার তারিক। আজকে প্রধান উপদেষ্টা একেবারে কড়া ভাষায় বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই, প্রথমার্ধেই নির্বাচন হবে, এবং তিনি বলেছেন নির্বাচন বানচালে দেশ ও দেশের বাইরে
থেকেই ষড়যন্ত্র চলছে, হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। তিনি এই নির্বাচনকে চ্যালেঞ্জিং আখ্যা দিয়ে বলেন, যত ঝড় ঝাপটা আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে, অর্থাৎ সেটা যে কোনোভাবে ঠেকাতে হবে। আমার প্রশ্নটা হলো, উনি বলছেন দেশে ও দেশের বাইরে নির্বাচন বানচালে দেশ ও দেশের বাইরে থেকে বড় শক্তি কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশের ভেতরে কি আপনারা এই নির্বাচন বানচাল করতে চান? প্রশ্নই আসে না। যে আমরা এদেশের মানুষের সাথে কাজ করি, এই দেশে অবস্থান করি, আমরা নির্বাচন বানচাল করতে চাইবো কেন? নির্বাচন যদি বানচাল হয় বা নির্বাচন পিছিয়ে যায়, আপনাদের যে দাবিগুলো, এই দাবিগুলো যদি পূরণ না হয়, দাবিগুলি যদি পূরণ না করে, আমি বলি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনিই বলেছেন যে যত নির্বাচন যত দেরি হচ্ছে ফ্যাসিবাদ শক্তি তত শক্তিশালী হচ্ছে, যারা দেশের নৈরাজ্য দেখতে চায় তারা নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র করছে বা পেছানোর কথা বলছে। ওনার কথা সত্য, ঠিক আছে, এর সাথে আমি দ্বিমত করার কিছু নাই। উনি তো আর আমাকে বলেননি, কারণ হচ্ছে উনি যদি স্পষ্টত আমাদেরকে উদ্দেশ্য করে বলেন তাহলে ওনাদের অনেক বক্তব্য তো ক্লিয়ার যে যারা এইসব দাবি নিয়ে রাস্তায় করছে, রাস্তায় আন্দোলন করছে, তারা জনগণের কাছে যাক ভোটের মাধ্যমে। আমরা আমাদের দাবিকে উনি বলেন যে নির্বাচনের মাধ্যমে আসেন। আপনাকে একটা সহজ প্রশ্ন দিই, একটা পরীক্ষার মধ্য দিয়ে আমাকে আপনার চেয়ারে বসতে হবে। এখন পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, এবং সেটা ওনাকে ফাঁস করা হচ্ছে। এখন অনেক মানুষজন বলছে যে আপনি পরীক্ষা দিয়ে এই চেয়ারে বসুন, বসে তারপর আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। এর আগে একজনকে প্রশ্ন ফাঁস করে করা হচ্ছে। আচ্ছা, তো যে নির্বাচন ব্যবস্থা চলছে এতদিন যাবত, এই নির্বাচন, এটা কোনো নির্বাচন ব্যবস্থা? এটা তো হচ্ছে পুরোপুরি একটা ডাকাতি, ভোট ডাকাতি, টাকার বিনিময়ে ভোট ডাকাতি, অস্ত্রের বিনিময়ে ভোট ডাকাতি। এই ভোট ডাকাতির নির্বাচন আমরা দেখে এসেছি। আপনি দেখুন, সেই জন্য বলছি আপনারা সেই নির্বাচনে যাবেন কি? আসছি, আপনি দেখুন এখন পর্যন্ত যতগুলি নির্বাচন আমাদের রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে একেবারে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, প্রত্যেকটাকে নির্বাচন কেন্দ্র করে হয়েছে। তার মানে নির্বাচন ব্যবস্থাটাই হচ্ছে মূল সংস্কারের জায়গা ছিল। এখন আপনি বলছেন নির্বাচন জাতীয় ঐকমত্য কমিশনে পিআর ছিল না। আমি যদি এটা যুক্তির খাতিরে মেনেও নেই, জাতীয় নির্বাচন কমিশনে কি গণভোট ছিল? ঐকমত্য কমিশনে কি গণভোট ছিল? এটা তো আলোচনায় এসেছে এবং তারপরে এটা করতে হয়েছে এবং সবাই একমত হয়েছে। গণভোটে একমত হয়েছে সবাই, হ্যাঁ একমত হয়েছে। পিআর পদ্ধতিতে তো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। যুক্তিটা দিতে দেন যে তারা গণভোট তো ছিল না এজেন্ডায়, এজেন্ডায় তো এসেছে। আর আমাদের পিআর এজেন্ডার যে সময় এজেন্ডায় ওঠে নাই সেই সময় আমরা এটার দাবি জানিয়েছি আপনারা কেন এজেন্ডাভুক্ত করবেন না। জাতীয় ঐকমত্য কমিশন কোন অথরিটি? কোন অথরিটি? এটা জনগণের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে তাদেরকে বসানো হয়েছে। তারা কোনটাকে তাদের পছন্দ হইলে এজেন্ডাভুক্ত করবে, পছন্দ হইলে এজেন্ডায় রাখবে না। কোনো রাজনৈতিক দলের ইশারায় তারা উঠবে আর কোনো রাজনৈতিক দলের ইশারায় তারা বসবে, এটা তো হওয়া উচিত ছিল না। সব এজেন্ডাভুক্ত হওয়া দরকার ছিল। আমার একটা প্রশ্ন, আমি শেষ করি, যদি আলোচনার মধ্য দিয়ে কমিশন নিয়ে একটা প্রশ্ন আমি শেষ করে দিই, এটা যদি আলোচনার মধ্য দিয়ে আলোচনায় আসতো, আলোচনার মধ্য দিয়ে পিআর যদি বাতিল হতো আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা, আমরা মৌখিকভাবে বলার পর, লিখিতভাবে বলার পর তারা পিআরকে কেন এজেন্ডাভুক্ত করলেন না, এটাই তো আমার কাছে উদ্দেশ্য প্রণোদিত। আবার পিআর হয়েছে, উচ্চকক্ষে পিআর ব্যাপার বিষয়ে সবাই একমত হয়েছে, বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তারা এটা করবে না, তারা এটা করতে চায় না। তারা কি করতে চায়? নিম্নকক্ষের রেপ্লিকা বানাতে চায় উচ্চকক্ষকে। তো এটার মানে তো পিআর না, জনগণের প্রতিনিধিত্ব এখানে আসবে না। তারা কি চায় দেখুন, জোটবদ্ধ নির্বাচনের মধ্যে একক মার্কা নিয়ে সারা দেশে একটা মানে ভুইফোর সাইনবোর্ড সর্বস্ব দলের নেতাদেরকে জিতিয়ে আনা হয়। আরপিওতে মানে কি করার জন্য প্রস্তাব আসলো, জোটবদ্ধ হইলেও আলাদা আলাদা প্রতীকে। বিএনপি সেখানে আপত্তি দিয়ে রাখলো। আসলে বিএনপি কি চায়? বিএনপি হাসিনা যেভাবে দেশ চালিয়েছে, আবারও মনে হয় যে বিএনপি সেভাবেই দেশ চালাতে চায়। তারা আবারও সেই বিষয়টা চালাতে চায়। এটা আমার অভিযোগ না, তাদের বক্তব্যের বিষয় এইটা। পিআর হলে তাদের কি সমস্যা? পিআর হলে তো তারা সবচেয়ে বেশি লাভবান হবে। তারা কোনোদিন অন্য দলের কাছে, এটাও তো হইতে পারে আপনারা কোনোদিন লাভবান হন নাই, সেটাই লাভবান করার জন্য পিআর। আমরা কোনোদিন লাভবান হই না, আমরা সবসময় লাভবান। ইসলামী আন্দোলন মনে করে আমরা কোনো দুনিয়াবি স্বার্থের জন্য আমরা রাজনীতি করি না। যদি করতাম তাহলে বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় আমরা অনেক বেশি বেশি আসন পাওয়া সম্ভব ছিল, যেটা অন্যদের দৃষ্টান্ত আপনারা দেখতে পান। কিন্তু আমরা সেগুলিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আমরা জনগণের জন্য আন্দোলন করি, জনগণের স্বার্থে আন্দোলন করি। এতে যদি আমরা ওই ক্ষমতার চেয়ারে বসতে নাও পারি তাতে আমাদের কোনো আফসোস নাই। এতদিন আফসোস ছিল না,
এখনো আফসোস নাই। এখন কি তাই সেই কারণে জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতা যাচ্ছে? আমরা জামাতের সাথে তো নির্বাচনী সমঝোতায় যাচ্ছি ভিন্ন কারণে। আমরা বলেছি আমরা জনগণ এইবার ইসলামের পক্ষে একক মার্কা চায়। আমরা জামাতের রাজনীতি জামাতের কাছে, আমরা আমাদের মার্কা নিয়ে আমরা জনগণের কাছে যাব, তাদের মার্কা নিয়ে তারা জনগণের কাছে যাবে। আমার একটা কথা বলা দরকার, পিয়ার হলে রাজনৈতিক দলের চাইতে জনগণের ভোটারদের লাভ হবে সবচেয়ে বেশি। লম্বা কথা আলোচনা আছে ইফতেখার তারিক। আমি বিরতির পরে আবারও আসবো। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল ফেব্রুয়ারিতে কি নির্বাচন হচ্ছে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। আলোচনা করবার স্টুডিওতে উপস্থিত আছেন শায়েখ ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ, আছেন খান মোহাম্মদ মুরসালিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। বিরতির পর একটু মুরসালিনের কাছে একটু যেতে চাই। মুরসালিন, আজকেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে কয়েক দলের প্রস্তাব রাখা হয়েছে। তিনি একটু এভাবে বলেছেন, 17 অক্টোবর জুলাই সনদের যে দলিলে স্বাক্ষর করা হয়েছে তা সুপারিশে পুরোপুরি নেই, কিন্তু কয়েক দলের প্রস্তাব এক ঐকমত্য কমিশনে রাখা হয়েছে। যে সেই কয়েক দলের মধ্যে কি এনসিপি আছে? তার পরিষ্কার করার কথা, কারণ হচ্ছে যে আমরা আমরা যেটা দেখছি যে ঐকমত্য কমিশন তার কাজ করেছে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিগুলো উঠিয়েছি, সকল রাজনৈতিক দল তাদের জায়গা থেকে সকল গণতান্ত্রিক অধিকার তারা তাদের অবস্থানগুলো পরিষ্কার করেছে, তাই না? এখন কোনো কিছু মানে মনোপুত না হলেই এই যে ইঙ্গিতপূর্ণ কথা বলা। আজকে কিন্তু নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই সনদে যে খসড়া সুপারিশটা দেওয়া আছে, এই সুপারিশটা বাস্তবায়ন না হলে তারা স্বাক্ষরও করবে না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তার মানে বোঝা যাচ্ছে আপনাদের প্রস্তাবগুলো কোনো প্রাধান্য পেয়েছে না। না না না, হ্যাঁ, এটা বিষয় না। কথা হচ্ছে যে আপনার দাবিটা ন্যায্য কিনা, আপনি যে পয়েন্টটা ক্লিয়ার করছেন এটা জনগণের কাছে এবং ঐকমত্য কমিশনের কাছে আপনি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছেন কিনা, যৌক্তিকতা প্রমাণ করতে পেরেছেন কিনা, সেটা হচ্ছে মূল বিষয়। এখন আমরা যখন বলি যে জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে, নইলে আমরা সিগনেচার করব না, তো আইনি ভিত্তি কি আসলে লাগবে না? এটা কি একটা অর্নামেন্টারি কাগজ রয়ে যাবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে যদি আইনি ভিত্তিটা আসে তাহলে কোন প্রসেসের মধ্যে দিয়ে এটার আইনি ভিত্তি প্রক্রিয়াটা কি হবে? সেক্ষেত্রে বিএনপির প্রস্তাব দিতে পারে, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি সবাই সবার প্রস্তাব দিতে পারে। এখন সেই ক্ষেত্রে জনমত যদি মনে করে এবং বিশেষজ্ঞরা যদি মনে করে যে হ্যাঁ এই দাবিটা যৌক্তিক, এটা আইন সিদ্ধ, এটা আইনগতভাবে বৈধ এবং এটা সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি কমিয়ে নিয়ে আসবে, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ক্যাপাবল, এটা যদি মনে হয়, সেটা রিফ্লেকশনটা যদি আসে এখানে, তার মানে কি যে আমাদের প্রেসক্রিপশনটাই, তাহলে আমরা কি ধরে নেব যে এতদিন ধরে যে নোট অফ ডিসেন্ট গুলো দিল এবং এই যে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হলো, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হলো এই যে সংস্কার প্রক্রিয়াগুলো, হ্যাঁ, তাহলে আমরা কি মানে বুঝে নিব যে আসলে ঐকমত্য কমিশন এই বিএনপির দ্বারা খুব বেশি মাত্রায় প্রভাবিত? এটাকে আমরা বলবো? এটা তো কথা বলছে। তো দেখেন আপনি এই 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত প্রায় 160 জনের মতো নিজেদের নেতাকর্মীরা নিজেরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, বিএনপি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা খুনোখুনি করেছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু খেয়াল করেন তো ঢাকা শহরের ফুটপাথ গুলো কাদের দখলে, বাস স্ট্যান্ড গুলো, টেম্পো স্ট্যান্ড গুলো কাদের দখলে? চিটাগাং এর মতো জায়গায় আপনি দেখলেন যে দিনে দুপুরে একজনকে ওপেনলি গুলি করে মারা হচ্ছে। বিএনপি তো অনেক বড় দল, দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এনসিপি তো নতুন এসে ডিসি এসপি নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। হ্যাঁ, গুড, যদি অভিযোগটা আসে সেখানে তো প্রমাণের বিষয় আছে না? আপনি দিনে দুপুরে আপনার একজন তানভীর সচিবালয় থেকে যে নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ বহিষ্কার হয়েছে, না এই কারণে তো সে বহিষ্কারও হয়েছে। গুড, ভালো তো। কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ, এনসিপির তিনি একজন তানভীর। এবং আমাদেরকে একটা জিনিস দেখেন যে এই যে আমাদের দলটা হয়েছে 1 বছরও হয়নি, কতজনকে আমরা শোকজ করেছি, কতজনকে আমরা সাময়িক অব্যাহতি দিয়েছি, এগুলো তো ফ্যাক্ট যে আমরা আমাদের দলের নেতা কর্মীদেরকে, সে যত বড়ই হোক, ইভেন কি এই যে কক্সবাজারের একটা ঘটনাতে কেন্দ্র করে আমাদের শীর্ষ নেতৃত্ব যে সার্জিস আলম,
হাসনাত আব্দুল্লাহ এবং হচ্ছে তাসনিম জারে এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা ইনস্ট্যান্ট শোকজ করেছি এবং তাদেরকে জবাব দিতে বাধ্য করা হয়েছে। এই যে অ্যাকাউন্টেবিলিটির যে জায়গাটা, ঠিক আছে, তো আমরা কি দেখি দিনে দুপুরে একটা দলের নেতাকর্মী আরেকটা মানে একই দলের আরেকজনকে গুলি করে মেরে ফেলতেছে। তো এখন তাদের মুখে যদি আমাদের নৈরাজ্যের কথা শুনতে হয়, ঠিক আছে, তো এই যে স্ট্যাবিলিটি নিয়ে আসার জন্য যে প্রসেসগুলো লাগে সেই প্রসেসগুলো তো আসলে ডেভেলপ হয়নি। এক্ষেত্রে রাজনৈতিক দলের অনেক বড় ভূমিকা রাখতে হয়, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এইটা মানে দায়িত্বটা আর অনেক বেশি। আমি একটা লাইন বলে শেষ করে নিব, সেটা হচ্ছে যে দেখেন, পুলিশ এমন একটা বাহিনী যেই বাহিনীকে 24 ঘন্টা জনগণের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হয়। এখন সেই পুলিশটা চলছে হচ্ছে ব্রিটিশ আইনে, তার অ্যাপ্রোচটাই হচ্ছে খাজনা আদায় করো, না দিলে পেটাও, এটা হচ্ছে তার অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচের চূড়ান্ত মাত্রা সে লঙ্ঘন করেছে হচ্ছে আপনার এই 5ই আগস্ট পর্যন্ত, হ্যাঁ জুলাই আগস্টে যে সে শুট করে করে মারতেছে, স্নাইপার দিয়ে মারতেছে। তার মানে কি যে সাধারণ মানুষের সাথে তার সহাবস্থানের যে সম্পর্কটা এখানে চির ধরেছে। ফলে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কি ছিল এবং এই সরকারের দায়িত্ব কি ছিল যে জনগণের মধ্যে পুলিশের সাথে যে সম্পর্কটা সেটা স্বাভাবিক জায়গায় নিয়ে আসা, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা আনা হয় নাই। ফলে সংকটটা কোথায় হচ্ছে, এই যে আপনার এই টপিকে এখন আসি, ফলে সংকট যেটা হচ্ছে যে এখন পর্যন্ত প্রশ্ন যে ইজ পুলিশ ক্যাপেবল টু হ্যান্ডেল দিস কাইন্ড অফ সিচুয়েশন, যে নির্বাচনে যদি কোনো অ্যানার্কি হয়, যদি ভোট কেন্দ্র দখল হয়, তাহলে পুলিশ কি আসলে মানে ক্যাপেবল কিনা এটা সামাল দেওয়ার জন্য। হ্যাঁ, তো এইটা কি হয় যে জনগণ যদি সাথে বাকি যে সময়টা আছে এই সময় কি ক্যাপেবল করা সম্ভব? অবশ্যই সম্ভব যদি সেই সদিচ্ছাটা থাকে। পুলিশকে 54 বছরে সে পুলিশকে চেঞ্জ করতে পারবে, যেটা ডিভিশনে চলছে বলছে। জনসম্পৃক্ততা এমন একটা বিষয় যে কেউ কল্পনাও করে নাই যে 36 দিনের মধ্যে 16 বছরের একটা সরকার পড়ে যাবে। বিএনপি তো 15 বছর ধরে আন্দোলন করেছে, 28 অক্টোবরের ঘটনা আমরা দেখিনি, আধা ঘন্টাও দাঁড়াইতে পারে নাই, কিন্তু এটা বাস্তবতা। কিন্তু যখন মানুষ নেমে এসেছে, আপামর সাধারণ জনগণ নেমে এসেছে, ওই সময় কি শেখ হাসিনা টিকতে পেরেছে? তার টোটাল মানে বিএনপির কোনো অবদান নাই বলছেন? অবশ্যই অবদান আছে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, এটা যদি বিএনপির ব্যানারে হতো কিংবা যদি জামায়াতের ব্যানারে হতো তাহলে কি জনগণ নেমে আসতো? আমরা তো 2014 সালের ইলেকশনে দেখেছি, রেল লাইনের ফিস প্লেট পর্যন্ত তুলে ফেলেছে, ট্রেন কেটেছে। এটা কি কম গেরিলা যুদ্ধের মতো ছিল? কই, তারা তো তাদের আন্দোলনকে আলোর মুখ দেখাতে পারেনি। 2018 সালে তারা নির্বাচন বয়কটের ডাক দিয়েছে, মানে তারা নির্বাচনে গিয়েছে, সকালে বলেছে যে নির্বাচন ভালো হচ্ছে, বিকেলে বলেছে যে নির্বাচন ভালো হচ্ছে না। তারপরে 2024 সালে গিয়ে তারা আরেকটা নির্বাচন বয়কট করলো। কোথায়? তারা তো নির্বাচন আটকাতে পারেনি। কেন পারেনি? কারণ হচ্ছে যে সাধারণ মানুষ তাদের ডাকে নেমে আসেনি। যখন আপনি মানুষকে সম্পৃক্ত করতে পারবেন, যখন সাধারণ মানুষ এটাতে এনগেজ হয়ে যায়, এখন যেটা লাস্ট একটা নোক্তা দিব, সেটা হচ্ছে যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট এত অসহায় কেন আমি বলি, সেটা হচ্ছে যে 5 তারিখের পরে তাদেরকে যেই পরিমাণ ম্যান্ডেট দিয়ে, গণঅভ্যুত্থান হচ্ছে সর্বোচ্চ ম্যান্ডেট, মানে বিপ্লব, তারপর গণঅভ্যুত্থান, তারপর ইলেকশন। তো গণঅভ্যুত্থানের একটি সরকার, জনগণ তো তাদের জন্য আরো রক্ত দিতে প্রস্তুত ছিল, কিন্তু জনগণকে আপনি এক পাশে রেখে আপনি ক্ষমতার ভর কেন্দ্রগুলোর সাথে আপনি বিভিন্ন নেগোসিয়েশনে যাবেন, বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে যাবেন, তখন তো আপনি একা হবেনই। এখন যদি নির্বাচনের জন্য যে পরিবেশ তৈরি করার কথা বলছেন, পরিবেশ তৈরি করা হয়নি, পরিবেশ তৈরি করার জন্য আপনাদের সেই আন্দোলনে বা আপনাদের সেই আন্দোলনের ডাকে জনগণকে সম্পৃক্ত করতে পারবেন? এখন কেন পারবো না? এই যে কতদিন আগে আপনি দেখেন যে এই যে লাখ লাখ শিক্ষক রাস্তায় নামলো, এবং আমরা তাদের সাথে সংহতি জানালাম এবং তাদের সাথে একসাথে মার্চ করলাম। আমরা শীর্ষ নেতৃবৃন্দ তাদের সাথে সংহতি প্রকাশ করেছে এবং সরকার তাদের সক্ষমতা আছে। এখন আপনাদেরকে জনগণ সেরকম পছন্দ করে এনসিপি কে? আমার তো পছন্দ না করার কোনো কারণ দেখছি না, কারণ আমরা কি অনুষ্ঠানগুলোতে লোকজন খুবই কম থাকে না। এখানে একটা বিষয় আছে, এখানে একটু আমি কথা বলবো, সেটা আমাকে 2 মিনিট সময় দিতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখন বলি নয়া বন্দোবস্ত মানে হচ্ছে যে আপনি নতুন একটা সিস্টেম ডেভেলপ করবেন। হ্যাঁ, আপনি প্রো পিপল পলিটিক্সটা করবেন। এখন ধরেন এর আগে আমরা যে মাসেল পাওয়ারের কথা চিন্তা করতাম, হ্যাঁ, এই যে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন প্রোগ্রামকে কেন্দ্র করে, এরপরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির একটা মহোৎসব হয়, এটা তো একটা পলিটিক্যাল ইকোনমি, যে আপনি একটা মহাসমাবেশ করবেন, এদিক থেকে বিভিন্ন জায়গা থেকে চাঁদা উঠাবেন, লোকজনকে জড়ো করবেন, খাওয়াবেন, পড়াবেন, তারপর যে মানে জনদুর্ভোগ তৈরি করবেন, তারপর আপনারা এখন একটা প্রশাসন মানে একটা অবস্থান পরিষ্কার করার জন্য অথবা একটা দাবি তোলার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু আমাদের নিজেদের ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু কুলাই আমরা সেভাবে গণদাবিগুলো নিয়ে থাকি। কিন্তু আমাদের মুভমেন্টগুলো আপনি খেয়াল করেন, মুভমেন্টগুলো কি উঠানে সংবিধান, আমরা জনগণের দোরগোড়ায় যাই, উঠান বৈঠক করি, আমরা কি করি
টিএনজেড এর মতো শ্রমিকরা যখন বেতন পায় না, যখন কাজের অভাবে যখন খুলে দেওয়া মানে কারখানা খুলে দেওয়ার জন্য আন্দোলন করে, তখন আমরা তাদের সাথে গিয়ে সংহতি জানাই। যখন শিক্ষকরা রাস্তায় নামে, যখন পুলিশ তাদেরকে পেটায়, তখন আমরা গিয়ে দাঁড়াই যে না, শিক্ষকদেরকে পেটানো যাবে না। অন্যদের আন্দোলনে আপনারা অংশগ্রহণ করে সেই দাবি পূরণ করার চেষ্টা করেন, কিন্তু আপনারা নিজেদের মধ্যে আবার মারামারি করেন। নিজেদের মধ্যে কিভাবে মারামারি? এই যে আপনাদের কনভেনশনে যেটা পল্টনে যেটা হলো, এগুলো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, তো ভুল বোঝাবুঝির কারণে হতে পারে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি একটু আসি ইফতেখার তারিক, এই প্রশ্নটাই আমি আবার করতে চাই সালাউদ্দিন আহমেদের, যে 17 জুলাই সনের যে দলিল স্বাক্ষর করা হয়েছে তা সুপারিশে পুরোপুরি নেই, অভিযোগ করেছেন। তাহলে এই অভিযোগটা তিনি করেন, তাহলে সুপারিশে কি আছে আসলে আপনারা জানেন কিনা, যে সুপারিশটা কমিশন দিয়েছে সেই সুপারিশটা আছে কিনা? আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এনসিপির আখতার, সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলেছেন যে জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি অনেকটা ভুল করেছে এবং তাদেরকে সে ভুলের মাসুল দিতে হবে, এখন ভুলের কাফফারা দিতে হবে। আপনারাও তো স্বাক্ষর করেছেন, আপনারাও কি সে ভুল করেছেন কিনা? না, আমরা আমাদের অবস্থান স্পষ্ট। আমরা স্বাক্ষর করেছি মানে যে এইটা আমাদের মানে আইনি ভিত্তি ছাড়া এটা করে দিব আর আমরা স্বাক্ষর করেছি বলে সব হয়ে গেছে। আইনি ভিত্তি দেওয়ার জন্য তো একটা প্রসেস দরকার। কিন্তু এনসিপি তো করেনি, তার দাবিতে তো অনড় ছিল, তাদের স্ট্যান্ড তাদের কাছে, জি, আমি তাদেরটাকে সমালোচনা করব না। কিন্তু আমরা মনে করেছি যে যেহেতু আইনি ভিত্তিতে যাওয়ার জন্য একটা আমাদের ধারাবাহিকতা দরকার, স্বাক্ষর করলাম, এখন আইনি ভিত্তি দিবে। কিন্তু যদি এই স্বাক্ষরের মধ্য দিয়ে মনে করা হয় যে এর আইনি ভিত্তির দিকে না অগ্রসর হয়ে যেন তেন উপায়ে আবার একটা কিছু করা হবে, তাহলে আমার মনে হয় যে আমরা হুমকি দেওয়ার দরকার নাই, বা আমাদের কি করব না শেষ। কেউ কেউ বলছেন এটা আপনাদের রাজনৈতিক স্ট্যান্ডবাজি হতে পারে। তারা যদি এটা মনে করে শান্তি পান তাহলে তো ওটা মনে করুন। কিন্তু আমি বলে দিচ্ছি, যারা এইভাবে যেন তেন প্রক্রিয়ায় ক্ষমতায় যাবেন তাদের জন্য সামনের দিনগুলো হবে ভয়াবহ। কেন? নির্বাচনে গেলে না, যদি এভাবে মানে যেন তেন উপায়ে নির্বাচন করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়াটাই যাদের কাছে মুখ্য, তারা ক্ষমতায় অধিষ্ঠিত হলে তারা নিশ্চিত জানবেন তারা অনেক বড় প্রতিকূলতার মুখে পড়বেন। কেননা তারা, যেটা আমরা বলেছিলাম, যদি পিয়ার হতো তাহলে সকলের অংশগ্রহণ সংসদে থাকতো, একক কোনো দলের উপর মানুষের ক্ষোভ আসতো না। কিন্তু এখন একক কোনো দল যদি ক্ষমতায় যায়, সেই দল এত চাহিদার মুখে পড়বে যে চাহিদা সামাল দেওয়ার সাধ্য কোনো রাজনৈতিক দলের নাই। একার পক্ষে সম্ভব না। যদি পিয়ার পদ্ধতিতে সম্মিলিতভাবে যায় তাহলে সম্ভব। হ্যাঁ, সেটা হয়তো ইতিবাচক। কিসের ভিত্তিতে বলছেন এটা? এটা আমি কেন বলছি, কারণ হলো মানুষের মধ্যে এখন একটা বাংলায় একটা প্রবাদ আছে, এক বুড়ি ঘরে শুয়ে আছে, তো পাশের ঘরের আরেক বুড়ি মারা গেছে। এখন এই কথা শুনে সে লাগাতার কাঁদে। এই বুড়িকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদো কেন? বললো যে আমি কাঁদি, মারা গেছে তো অন্য বুড়ি, তুমি কাঁদছো কেন? বললো যে আজরাইল তো বাড়ি চিনে গেছে। আচ্ছা, জনগণ বাড়ি চিনে ফেলেছে, আগের মতো আর কেউ একক মালিকানা একক জায়গিরদারের মতো দেশ শাসন করবে এটার আর সুযোগ নাই। মানে গণভবন চিনে ফেলেছে, সব চিনে ফেলেছে। আচ্ছা, অতএব এখন গেলাম আর মানে এই চেয়ার, মানে ক্ষমতার চেয়ার অনেক আরামদায়ক, এখানে গেলেই মানে রাস্তার মানুষ হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। এই দৃশ্যই তো জনগণ দেখেছে। ইতিহাস তো বলে এরকম বিপ্লব অনেকটা বছর পরে আসে, 100 বছর বা 50 বছর পরে এই ধরনের বিপ্লবগুলো, অভ্যুত্থানগুলো আসে। আপনারা কেন আশা করছেন যে পরবর্তী সরকার ক্ষমতায় গেলে আবারও অভ্যুত্থান হবে, মানুষ তাদেরকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগবে? হ্যাঁ, আপনি চমৎকার বলেছেন, কিন্তু এখানে একটু ভুল আছে। ভুলটাও এই জায়গায়, গণঅভ্যুত্থান যদি সফল হয় তাহলে আরেকটা গণঅভ্যুত্থানের জন্য আপনি 100 বছর হয়তো লাগতে পারে, কারণ আবার পরিস্থিতি খারাপ হবে। কিন্তু গণঅভ্যুত্থানকে যদি ব্যর্থ করা হয় তাহলে মানুষ এর পাল্টায় 69-এর গণ আন্দোলন হয়েছিল না, ব্যর্থ হয়েছে, যার কারণে 71 হয়ে গেছে। যদি 24-এর এই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়, মনে রাখতে হবে এরপরে আর গণঅভ্যুত্থান হবে না, এরপর হবে গণবিপ্লব। এবং আমি একেবারে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই যত রাজনৈতিক মানে টানাপোড়েন, এগুলি জনগণ আর শুনতে চায় না। জনগণের ভাগ্যের পরিবর্তন এই সমস্ত রাজনীতির মাধ্যমে হবে না। যারা
এই সমস্ত রাজনীতির মাধ্যমে এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত জনতার ভাগ্য পরিবর্তনের ফাঁপা বুলি শুনিয়ে এসেছে, তারা জনতার কিছুই করতে পারে নাই, বরং জনতার টাকা লুট করে তারা বিদেশে টাকার পাহাড় জমিয়েছে। অতএব আমরা মনে করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, যদি আসলেই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয় তাহলে আদর্শিক পরিবর্তন লাগবে। আদর্শিক পরিবর্তন ছাড়া, নীতির পরিবর্তন ছাড়া, শুধু নেতার পরিবর্তনের মধ্য দিয়ে, শুধু দলের পরিবর্তনের মধ্য দিয়ে জাতির ভাগ্য পরিবর্তন। আপনারা যেটা আশা করছেন সেটা কত বছর লাগবে আসলে সেই পরিবেশ তৈরি হতে? জনগণ প্রস্তুত হলেই এটা হয়ে যাবে। জনগণ প্রস্তুত কতদিন লাগতে পারে? আপনাদের একজন রাজনীতি করেন সেই হিসেবে আমাদের তো জানার ইচ্ছা, আসলে যেই পরিবেশের কথা বলছেন, এই 18 মাস প্রায় পার হয়ে গেছে এই সরকারের, 18 মাসের কাছে, দুঃখিত 12 মাসের কাছে পরে, কিন্তু এই আর কতদিন লাগবে এই পরিবেশ তৈরি করতে? আপনারা কি মনে করছেন যে এটা বলে কি আপনারা কি আসলে নির্বাচন পিছিয়ে দিতে চান? না, আমরা নির্বাচনের বিষয়ে তো আমাদের কোনো বক্তব্য, আমরা নির্বাচনের প্রস্তুতি আমাদের সব নেওয়া আছে বহু আগে থেকে। আমরা, আমার মনে হয় সব রাজনৈতিক দলের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। যদি আমরা নির্বাচন পিছাতেই চাইতাম তাহলে তো আমাদের নির্বাচনী প্রস্তুতি আমরা গ্রহণ করতাম না। আমরা যেটা সতর্ক করছি যে রাজনৈতিক দলগুলোকে ভুল পদক্ষেপ নেবেন না, আপনারা গণভোটটা দেন এবং জনগণের যে দাবি, যে জনগণের ক্ষমতায়নের যে দাবি, পিআরের বিষয়টা আপনারা আসুন একমত হই। যদি তারপরেও তারা একমত না হন, তারপরেও কি আমরা কখনো বলেছি যে আমরা নির্বাচন হতে দেব না বা নির্বাচন পিছিয়ে দেবো? এটা বলেছে তো, নির্বাচন নাও হতে পারে বলেছেন তো, জামায়াত না হতে পারে, হয়তো অন্য কোনো কারণে বলেছে। ধন্যবাদ, একটু যেতে চাই আবারও। আমি আপনার ওই বিষয়টা বলি। 24-এ গণঅভ্যুত্থান হলো, জুলাই আগস্টে, এর আগে একটা নির্বাচন হলো না? সেই নির্বাচনের পরে মানে আওয়ামী মহলে যে উৎসব দেখেন নাই, কেউ কল্পনাও করে নাই যে আর অল্প কয়েকদিনের মধ্যে তাকে বিদায় নিতে হবে। তো অতএব এটা বলা যায় না। 16 বছরে কেউ কল্পনা করে নাই যে লৌহ মানবী হিসাবে তিনি বসেছিলেন, মনে হয়েছিল যে 46 সাল পর্যন্ত তিনি থাকবেন কমপক্ষে, সেরকমই বলেছিলেন। অতএব এদেশের মানুষ, শুধু এদেশ না, সারা বিশ্বব্যাপী নতুন এক উন্মাদনার সৃষ্টি হয়েছে। জেনজি নতুনভাবে জেগে উঠছে কিসের জন্য? একটা আদর্শিক পরিবর্তনের জন্য, একটা রেডিক্যাল চেঞ্জের জন্য। সেই চেঞ্জের জন্য যদি চেঞ্জকে কেউ বাইপাস করতে চায়, সেই রাজনৈতিক দল মাইনাস হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই মুরসালিন, আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি যে বলেছেন যে বিএনপি জুলাই সনদে সাক্ষ্য করে ভুল করেছেন, এখন তাদের কাফারা দিতে হবে, সেই কাফারাটা কি? কাফারাটা হচ্ছে গণবিচ্ছিন্নতার কাফারা। সেটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ভাই খুব সুন্দর বলেছেন যে জনগণের যে আকাঙ্ক্ষার যে পারদ, এটা এত হাই যে যখন আমরা জাতীয় সরকার গঠনের জন্য বলা হলো 5 তারিখের পরে, সবার আগে ভেটো দিয়েছে বিএনপি। তার মানে হচ্ছে যে সবার আগে ভেটো দেওয়ার মধ্য দিয়ে এই যে 72-এর সংবিধানের সেই জায়গাটা আবার ফেরত যাওয়া, এটাই তো বিএনপির সবচেয়ে বড় গণবিরোধী অবস্থান। এখন এই গণবিরোধী অবস্থানটা যদি বিএনপি কন্টিনিউ করে তাহলে তো তাদেরকে আওয়ামী লীগের মতোই কাফারা দিতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে আমি এই বিষয়টা প্রায় বলি বিভিন্ন জায়গায় যে 71-এর ইস্যুটা সেটেলড। আমরা একটি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে একটি দেশ থেকে আলাদা হয়েছি, স্বাধীন হয়েছি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে, সেটা আমরা আলাদা একটা দেশ পেয়েছি, গুড। কিন্তু 47টা রিজলভ হয় নাই। কিভাবে রিজলভ হয় নাই? যে ব্রিটিশরা তো চলে গেল, কিন্তু তার যে জুরিসপ্রুডেন্স আছে, তার যে রাষ্ট্র কাঠামো আছে, সেটা তো পাকিস্তান কন্টিনিউ করেছে এবং পাকিস্তানের পরে সেটা বাংলাদেশ কন্টিনিউ করেছে। ফলে আমাদের এই দেশটা শাসন করছে বাংলাদেশি মানুষ, কিন্তু সিস্টেমটা হচ্ছে ব্রিটিশদের বানানো এবং এটার ভূতটা এটার ভূতটা হচ্ছে সংবিধানে। যে কারণে আমরা বলছিলাম যে নতুন সংবিধান দরকার এবং এই কারণে আমরা সংস্কারের জন্য এত আলাপ করছি। ফলে যেটা হচ্ছে, আমি 1 মিনিটে শেষ করে দেবো, সেটা হচ্ছে যে এই যে প্রশ্নটা আসতেছে যে এই সংবিধানটা, এই যে সংস্কারের যে প্রক্রিয়াটা, এটা নিয়ে আমরা কেন কথা বলছি, যে এখনো তো এই প্রশ্নটা রিজলভ হয় নাই যে এই নির্বাচনটা যে হতে যাচ্ছে এটা কি 72-এর সংবিধানের অধীনে হতে যাচ্ছে। যদি 72-এর সংবিধানের অধীনে হতে চায় তাহলে 72-এর সংবিধানের তো গণঅভ্যুত্থান বলে তো কোনো কথা নাই, তাহলে এটার বৈধতা আপনি কিভাবে দেবেন?
একটা প্রজন্মকে গণভোটের মাধ্যমে, হ্যাঁ অবশ্যই এই যে বিষয়গুলো আছে, তার মানে কি যে আপনি একটা ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম থেকে আপনি জনগণের ভেতর থেকে উঠে আসা যে অ্যাসপাইরেশন গুলো আছে সেগুলোকে আমলে নিয়ে নতুন একটা সিস্টেম ডেভেলপ করবেন। এটাতে যেই বাধাগ্রস্ত করবে সেই মূলত জনরোষে পড়বে। যে সেক্ষেত্রে আপনারা যে বলছেন গণভোটের মাধ্যমে যে সিস্টেম চেঞ্জ করার কথা বলছেন, সংবিধান চেঞ্জ করার কথা বলছেন, কিন্তু গণভোট নিয়ে আপনাদের অবস্থান তো পরিষ্কার না। আপনারা বলছেন যে কোনো সময় হলেও চলবে, আগে হলেও চলবে, নির্বাচনের দিনে হলেও চলবে, তাহলে কেন এই অবস্থান আপনাদের? না, এটা হচ্ছে আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে পরিস্থিতি সাপেক্ষে। কারণ হচ্ছে কি যে ফেব্রুয়ারিতে আর বেশি দেরি নাই, তো ফলে এখানে আয়োজনের একটা ব্যাপার আছে, জননিরাপত্তার একটা ব্যাপার আছে, হ্যাঁ, আবার দেশি বিদেশি বিভিন্ন সুযোগ সন্ধানী মহল তো আছে। সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে এটা তো আয়োজনটার করার দায়িত্ব তো সরকারের, তো সরকারের রেসপন্সিবিলিটি যে তিনি যদি মনে করেন যে আগে করতে পারবেন ফুল সাপোর্ট, যদি মনে করেন যে আমি মনে বুঝতে পেরেছি মোরসালিন, আমি যদি এভাবে বলি, কেউ বলছেন একটা ঢিল মারলাম যেদিকটা পড়লো, এই ঢিলটা বিএনপির দিকে গেলে বিএনপির দিকে আপনি কাবু করবেন, আবার জামাতের দিকে গেলে জামাতের দিকে কাবু বলছেন। আমি প্রশ্ন পরিষ্কার করে দিই, কারণ অনেকে বলছে বিএনপির সাথে ভিতরে ভিতরে আপনাদের আসন ভাগাভাগি চলতেছে। আচ্ছা, সেই কারণে এটা একটা মজার আলাপ, আগে পরে এটা একটা মজার আলাপ। সেটা হচ্ছে যে আসন ভাগাভাগির প্রশ্নটাই যদি আসতো তাহলে তো আমাদের জুলাই সনদে সিগনেচার করতে কোনো প্রবলেম ছিল না। এখন আমরা যদি এতটাই আসনের জন্য লালায়িত হতাম, তাহলে ধরেন আপনি যদি 5 তারিখের পরিস্থিতিটা চিন্তা করেন, যে আগস্ট মাসের 5 তারিখ 2024 সাল, ওই মুহূর্তে যদি জনাব নাহিদ ইসলাম যদি একটি বিপ্লবী সরকার এর ঘোষণা দিত, নিজেকে সর্বাধিনায়ক ঘোষণা করে, আমার তো মনে হয় না দেশের মানুষ দ্বিমত পোষণ করত। তাহলে তিনি তো সেই সুযোগটা নেন নাই, তিনি মন্ত্রিত্ব ছেড়ে জনগণের কাতারে চলে আসছেন। তো এখন আমাদেরকে যদি বলা হয় যে আমরা আসনের জন্য এমপি হওয়ার জন্য লালায়িত এবং বিভিন্ন জায়গায় গিয়ে ধর্ণা দিচ্ছি, এটা তো বিষয় হাস্যকর একটা। হাস্যকর মানে আমরা তাহলে ভবিষ্যতে দেখবো না আপনারা বিএনপির সাথে কোনো সমঝোতা করেছেন আসন নিয়ে, সেই পরিবেশ সেই পরিস্থিতি আমরা দেখবো না, এটাই তো? ইনশাআল্লাহ দেখা যাক। ধন্যবাদ দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, এক প্রশ্ন ছিল আসলে জনগণেরই প্রশ্ন, আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। এখন সব জায়গায় সে একই কথা, যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য, সরকারের বক্তব্য সব মিলিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা একটা সংশয় সবার মনে তৈরি হয়ে গেছে। সেই দর্শক, সেই জন্য আমরা এই আলোচনাটা করেছিলাম। আজকে এই আলোচনা থেকে হয়তো আপনারা কিছু পেয়েছেন, কোনো উত্তর পেয়েছেন, হয়তো জানি না পেয়েছেন কিনা। দর্শক, আমরা আজকের মতো এখানে শেষ করতে চাই। যে আলোচনায় যারা ছিলেন, ডক্টর শাহ ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ, খান মোহাম্মদ মুরসালিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি, দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা ধৈর্য ধরে আমাদের এই আলোচনা দেখবার জন্য আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।